গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা পাষাণপুরী। আজ প্রথম পর্ব। ঢং 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 ঢং। ভোর 4টার ঘড়ি পেটা শেষ হইয়া গেল। ওদিকে কোনো একটা টাওয়ার ক্লকে শেষ 2টা ঘণ্টা এখনো বাজিতেছে। চারিদিক প্রান্তের অন্ধকার নিষ্প্রভ ঝাপসা হইয়া আসিতেছে। সমস্ত ধরনী একটা তন্দ্রাতুর নিস্তব্ধতায় আচ্ছন্ন। শুধু একটা শনশন শব্দ অবিশ্রান্ত স্রোতের মতো বহিয়া চলিয়াছে, যেন ওই নিস্তব্ধ অন্ধকারের মাঝে কে মৃদু গুঞ্জনে বিলাপ করিতেছে। হয়তোবা মা ধরণী। মানুষের উপর মানুষের অত্যাচারের লজ্জায় বেদনায় জীবধাত্রী বুঝি নিস্তব্ধ অন্ধকারে মুখ লুকাইয়া কাঁদিয়া লইতেছেন। ঝাপসা অন্ধকার আর ওই সকরুণ সুর শব্দের আচ্ছন্নতার মধ্যে বিশাল প্রাচীর বেষ্টনীতে ঘেরা বন্দিশালা যেন একটা রহস্যপুরীর মতো দাঁড়াইয়া আছে। চারিদিকে পাষাণ বেষ্টনী, সম্মুখে লোহার গরাদে ঘেরা বিশাল লৌহদ্বার, মোটা লোহার শিকলের পাকে পাকে বাঁধা। লৌহদ্বারের সম্মুখে উদ্যতাস্ত্র জাগ্রত প্রহরী। তন্দ্রাতুর এলায়িততনু বিশ্বপ্রকৃতির মধ্যেও শক্তিমানের শাসন সমান দৃঢ়, সমান রুক্ষ, সমান সজাগ রহিয়াছে। সে যেন শিথিল হইবার নয়। বন্দিশালার ভিতরের রূপ তখন আরও ভয়াল। চারিদিক প্রান্তের স্বচ্ছতার মাঝে বন্দিশালার বুকে তখনও জমাট অন্ধকার জাগিয়াছে। প্রভাতের অগ্রগামী ক্ষীণ প্রসন্নতা যেন ওই বিশাল প্রাচীর বেষ্টনী লঙ্ঘন করিয়া আসিতে সাহস করে না। ওই অন্ধকারের মধ্যে আলো ফেলিয়া শান্তির দল এধার হইতে ওধার পর্যন্ত পাহারা দিয়া চলিয়াছে। 4 ঘণ্টি বাজিতেই ওয়ার্ডে ওয়ার্ডে কয়েদির দল উঠিয়া জাগিয়া বসিল। এইবার দ্বার খুলিবে, বাহির হইবার হুকুম আসিবে। ভোরের একটা রহস্য ভরা ঘুমঘোর প্রতি মুহূর্তেই তাহাদের অবসন্ন চোখের পাতায় পাতায় চাপিয়া বসে। সকলেই যেন ঢুলিয়া ঢুলিয়া পড়িতে চায়। ঘরের বাহিরের বাঁধানো ফালি রাস্তাটায় শিথিল অবসন্ন পদের নাল মারা বুটের আওয়াজ বাজিয়া গেল। খট, আবার খট। প্রহরীর পাও যেন আর চলে না। ওদিকে গুমটি হইতে হাঁক আসিল, আহো 4 নম্বর। নালমারা বুটের শব্দ ত্রস্তভাবে উচ্চতর হইয়া উঠিল। সিপাহী খাড়া হইয়া তালে তালে পা ফেলিয়া চলিল। খট 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 খট। 4 নম্বর ওয়ার্ডের ভিতরে কয়েদি, প্রহরী, মেট বিচিত্র সুরে গান করিয়া গণনা শুরু করিয়া দিল। তন্দ্রাতুর বন্দীদল চকিতে সজাগ হইয়া বসিল। কি জানি কেন দীর্ঘশ্বাসও ফেলিল কেউ কেউ। হয়তোবা তাহাদের সুখ স্বপ্ন ভাঙিয়া গিয়াছে। কতদিন না দেখা প্রিয়ার মুখ, কচি শিশুটির মুখ ওই রহস্যমাখা অন্ধকারে মিলাইয়া গেছে বুঝি। সাইদ আলী দেখে তার হাতের উপর সদ্য উষ্ণ কয় ফোঁটা জল। তবে তো তাহারা সত্যই আসিয়াছিল। স্বপ্নেও তবে তো মানুষ আসে, নহিলে তার চোখে তো জল কখনো ঝরে না। সে তো জানে চোখের শিরায় তাহার জল নাই। চোখ রগড়াইয়া সে ঘুম ছাড়াইতে চাহিল। চোখের পাতা ভিজা। চোখের কোণেও কয় ফোঁটা জল জমিয়াছিল। আঙুলের চাপে সে জল গাল বহিয়া ঝরিয়া পড়িল। সাইদ নিজেই আশ্চর্য হইয়া গেল। পাষাণের বুকের মধ্যে কোথায় থাকে নির্ঝরিণী ধারা? পাষাণ আপনার সে পরিচয় জানে না। খর মধ্যাহ্নে সে তৃষ্ণায় হা হা করে। অন্ধকার ধীরে ধীরে ফিকা হইয়া আসিল। লজ্জিতা জননীর মতো আলোক শিশুটিকে ধরণীর বুকে শোয়াইয়া দিয়া রজনী মা ধীরে ধীরে বনান্তরালের মধ্যে দিয়া চলিয়া গেল। আলোকের স্পর্শে চোখের ঘুম টুটিয়া গেল। সাইদ সজাগ হইয়া বসিল। মনটা তখন তাহার ধীরে ধীরে শক্ত হইয়া আসিতেছে। সে একটু হাসিল, আপনাকে ব্যঙ্গ করিয়াই হাসিল। অন্ধকারে যে আসিয়াছিল সে ওই অন্ধকারের মধ্যেই ম্লান মুখ লুকাইয়া কোথায় গেল। ঢং ঢং করিয়া 5টা ঘণ্টা বাজিল। তখন চারিদিকে রক্ত আলোর মধ্যে বিশাল প্রাচীর বেষ্টনী সুস্পষ্টভাবে জাগিয়া উঠিয়াছে। প্রাচীরের রক্তরাঙা রং প্রভাত আলোর আভায় উজ্জ্বল, দীপ্ত। মনে হয় ওই রক্তবর্ণটা কাঁচা, সদ্য মাখানো। হয়তো যুগ যুগান্তর ধরিয়া
কত বন্দির আত্মা মাথা কুটিয়া ওর সমস্ত অঙ্গ রক্তাক্ত করিয়া তুলিয়াছে। সে রং আজও বুঝি কাঁচা আছে। বন্দির দল দৃষ্টিমাত্রে শিহরিয়া উঠে। ধীরে ধীরে প্রভাতালোক ঘরের মধ্যেও ফুটিয়া উঠিল। মোটা মোটা গরাদের ছায়া ক্ষীণ ম্লান রেখায় মেঝের উপর বাঁকা হইয়া জাগিয়া উঠিল। বাহিরে খটাখট তালা খোলার শব্দ শুনিয়া এবার বন্দির দল ত্রস্ত হইয়া সারি দিয়া বসিল। নালমারা বুটের শব্দে ঘরখানা ভরিয়া দিয়া খাকি উর্দি পরা প্রহরীর দল কয়েদি গনিয়া গেল, 1, 2, 3, 4। গণনা শেষ হইলে বাহিরে ঘণ্টার শব্দ বাজিয়া উঠিল। এবার কয়েদির দল সারিবন্দি বাহির হইয়া আসিয়া মুক্ত আকাশের তলে সেই সারিবন্দিভাবেই বসিয়া গেল। বগলে কম্বলের বান্ডেল, হাতে থালা বাটি। সিপাহী হাকিল, সরকার। এরা সব পুতুলের মতো সেলাম বাজাইয়া গেল। ততক্ষণে সাইদ আলী বেশ সামলাইয়া লইয়াছে। সে তখন হাজতি আসামিদের প্রহরায় নিযুক্ত সিপাহীটার সঙ্গে গল্প জুড়িয়া দিয়াছে। কৌতুকে সে হাসি কত, আর সে হাসির রূপই বা কি। বেদনার কণাও যার অন্তরে থাকে সে কখনো এমন হাসি হাসিতে পারে না। আর সে কৌতুক রজনীর অন্ধকারের স্বপ্নাবরণের মধ্য দিয়া যে ম্লানমুখী নারীটি আসিয়াছিল তাহাকে লইয়াই হয়তো। জীবনে বেদনাকে কি মানুষ এমনি করিয়া হত্যা করিতে পারে? ওদিকে 10 নম্বর ওয়ার্ডের জানালার গরাদ ধরিয়া আসিয়া দাঁড়াইল একটি সুকুমার কিশোর। পিছনে পিছনে আরও কয়জন, প্রদীপ্ত শীর্ণ তনু, মুখে মিষ্ট হাসি। এতটুকু ম্লানিমা নাই কোথাও। সালাম বাজাইয়া কয়েদির দল মুখ ধুইতে চলিল সারিবন্দীভাবে। চলিতে চলিতে ওই বহ্নি শিখার মতো প্রজ্জ্বল মূর্তি কয়টার পানে ওরা একবার পরম বিস্ময়ে চাহিয়া গেল। বিচারাধীন রাজদ্রোহীর দল, সম্মুখে দীর্ঘ কারাবাস, তবু ওরা এমন হাসি হাসে কি করিয়া? বিস্ময় জাগিবারই কথা। আবার এই নির্মম পাষাণপুরীকেই বলে মুক্তি মন্দির। একজন কয়েদি হয়তো মৃদুস্বরে বলে, আহা দুধের ছেলে সব। আরেকজন প্রতিবাদ করে, আরে ওসব গান্ধীজির চেলা, মহিরাবনের বেটা অহিরাবন, ওরা মাটিতে পড়ে পড়েই লড়াই করে বাবা। ওদের কণ্ঠস্বরে একটা সম্ভ্রমের আভাস পাওয়া যায়। 10 নম্বরের ভেতরে তখন একটা হাসির কলরব উঠিয়াছে। ঘুমন্ত একজনকে কম্বল শুদ্ধ ঘরময় টানিয়া লইয়া পায়খানার দরজার গোড়ায় ফেলিয়া দেওয়া হইয়াছে। ওদেরই একজন কহিল, আহা ঘুমন্ত একজনকে যে টানিয়াছিল সে হাত নাড়িয়া উঠিল। উপায় নেই, আইন ইজ আইন, ওর মাঝে দয়ামায়া নেই। সত্যাগ্রহ যে লাইনে 6টার পর ঘুমলেই তার শাস্তি হচ্ছে কম্বল প্যারেড। ঘুমন্তজন সেইখানে পড়িয়া পড়িয়াই বলিল, সত্যাগ্রহ করলাম আমি, যতক্ষণ তোমরাই না সরিয়ে দেবে ততক্ষণ সরছি না। সঙ্গে সঙ্গে বক্তৃতার ভঙ্গিতে হাত পা নাড়িয়া শুরু করিল, নড়িব না সূচগ্র মেদিনী যতক্ষণ না সরাইবে তোমরা। এই যা, ছন্দ কেটে গেল বলিয়া এমনভাবে হতাশা প্রকাশ করিল যে সকলে কলরব করিয়া আবার হাসিয়া উঠিল। ফাইলবন্দি কয়েদির দল চলিতে চলিতে ওদের পানে সবিস্ময়ে তাকায়। একজন আতঙ্ক ভরে কহে, সর্বনেশে হাসি। অপর একজন মৃদুগুঞ্জনে সায় দেয়, সর্বনাশী ঘাড়ে চেপেছে যে। আরেকজন, সত্যি, নইলে কি এমন হাসি মানুষে হাসতে পারে? 10 নম্বরের ঘর হইতে ভারী গলায় কে কহিল, উপাসনার সময় হয়েছে, এসো তোমরা। সমস্ত হাসি চাপল্য এক মুহূর্তে নীরব সংযত হইয়া গেল। শান্ত পদক্ষেপে ছেলেগুলি ধীরে ধীরে পাশের ঘরে চলিয়া গেল। গেল না শুধু সেই ছোট ছেলেটি, প্রভাতের প্রথম আলোকেই যে আসিয়া গরাদে ধরিয়া দাঁড়াইয়াছিল। শান্ত গম্ভীর সুরে উপাসনার গান ধ্বনিয়া উঠিল। উপাসনা শেষ হইয়া গেল। এ ছেলেটি তখনও গরাদে ধরিয়া তেমনি দাঁড়াইয়া। আর একটি ছেলে আসিয়া তাহার কাঁধে হাত দিয়া কহিল, নরু, একদিন উপাসনায় যোগ দিয়ে দেখো। না, কিন্তু সত্যাগ্রহী তুমি। ঠিক কথা সঞ্জীবদা, তাই আমি আমার অননুভূত কিছুকে সত্য বলে মেনে মাথা নোয়াতে পারি না। সঞ্জীব স্তব্ধ হইয়া গেল। নরু তেমনিভাবে দাঁড়াইয়া রহিল। প্রভাত রাগ রেখা তাহার রুক্ষ পিঙ্গলাভ চুলের ওপর জলজল করিতেছিল। মন্দ বায়ে চুলগুলি মৃদু নাচিতেছিল, যেন ছোট ছোট আগুনের শিখা। দিন আগাইয়া চলে। কয়েদির দল আপন আপন নির্দিষ্ট কর্মে খাটিয়া যায়। জেলের কারখানার মধ্যে ঘানি ঘোরে, চাকি ঘোরে, ঢেঁকি চলে, ছাপাখানার কাগজের পর কাগজে কালির হরফ ওঠে।
শতরঞ্জিতে ফুলের পর ফুল ফোটে, দড়ির দৈর্ঘ্য বাড়িয়েই চলে। 10 নম্বরের সম্মুখে সেদিন এক বুড়ো কয়েদিকে ঘাস ছিঁড়িতে দেওয়া হইয়াছে। দারুণ রৌদ্রে সত্য সত্যই তাহার মাথার ঘাম পায়ের উপর ঝরিয়া পড়িতেছিল। পাশে একটা নিমগাছের ছায়া। বেচারি এদিক ওদিক চাহিয়া ওই ছায়ায় গিয়া দাঁড়াইল। শীতল ছায়ার স্পর্শ যেন সান্ত্বনা মাখা, ঝলসানো দেহখানা তার জুড়াইয়া গেল। মুখ দিয়ে আপনি বাহির হইয়া গেল, আহ! সঙ্গে সঙ্গে ওদিকের চাকি শেড হইতে একটা কর্কশ কণ্ঠের বিশ্রী গালি শোনা গেল। বুড়া কয়েদিটা চমকাইয়া উঠিল। তাড়াতাড়ি সে গিয়া আবার ঘাস ছিঁড়িতে বসিল। ততক্ষণে চাকি শেড হইতে সিপাহীটা তাহার পিছনে আসিয়া দাঁড়াইয়াছে। বুড়া ভীত সন্ত্রস্তভাবে আর চোখে পিছন পানে চাহিতেই সিপাহীর সহিত চোখাচোখি হইয়া গেল। নিষ্ঠুর নির্মম দৃষ্টি। বেচারির বুকের রক্ত সেই দারুণ উত্তাপের মধ্যেও যেন হিম হইয়া গেল। সিপাহীটা তাহার কোমরের চামড়ার পেটিটা দুভাঁজ করিয়া মুড়িয়া সজোরে বুড়ার পিঠের উপর চালাইয়া দিল, আর দিল বেশ সহজ ধীরতার সহিত। কয়েদিটার চোখের জলে মুখের বিকৃত রেখায় বুক ফাটা যাতনার কথা ব্যক্ত হইল, কিন্তু মুখ ফুটিয়া এক বিন্দু আর্তনাদ বাহির হইল না। অন্তরের ও দেহের বেদনা গোপন করিতে বুড়া আরও ঝুঁকিয়া কাজে মন দিল। দুরন্ত অগ্নিবর্ষণের মধ্যে সিপাহী আর সেখানে দাঁড়াইয়া থাকিতে পারিল না। সে চাকি শেডের তলায় গিয়া মাথার পাগড়ি খুলিয়া কপালের ঘাম মুছিয়া ফেলিল। এতক্ষণে বুড়া কয়েদিটা একটা দীর্ঘশ্বাস ফেলিয়া চোখের জল মুছিবার অবসর পাইল। চোখ মুছিতে মুছিতে সে আপন মনেই আক্রোশ ভরা নিম্নকণ্ঠে কহিল, যায় জেলখানাগুলো একদিন ভূমিকম্পে ভেঙে চুরমার হয়ে। 10 নম্বরের জানলার ধারে দাঁড়াইয়া নরু কহিল, কি নির্লজ্জ লোকটা। জানলার ধারে দাঁড়াইয়া সে ঘটনাটা প্রত্যক্ষ করিয়াছিল। তখনও পর্যন্ত তাহার গরাদে ধরা হাতের মুঠি দুইটি লোহার মতোই কঠিন হইয়া আছে। পিছন হইতে সঞ্জীব কহিল, অক্ষম দুর্বলের বিদ্রোহ এমনই হয় নরু, এই তার রূপ। দুর্বলের বিদ্রোহ শুধু অভিশাপ আর দীর্ঘশ্বাস। নরু কিন্তু সঞ্জীবের কথা শোনে নাই। সে ওই বুড়াকেই লক্ষ্য করিতেছিল। বুড়া ঘাস ছিঁড়িতে ছিঁড়িতে আবার দীর্ঘশ্বাস ফেলিয়া সেপাইটাকে লক্ষ্য করিয়া কহিল, তোর আর দোষ কি? আমার পাপের সাজা, অদৃষ্টের ভোগ তো আমাকে ভুগতেই হবে। নরু কহিল, শুনছ সঞ্জীবদা? সঞ্জীব কহিল, সত্যি কথা ভাই, ওর পাপের সাজা ওকে ভুগতেই হবে। নরু হাসিয়া কহিল, পাপ পুণ্যের একটা কল্পিত রেখা টেনে মানুষকে আর কতদিন ঠেকিয়ে রাখবে সঞ্জীবদা? জুজুর ভয় দেখানো শিশুকেই ভালো। মানুষ তার শৈশব অবস্থা পার হয়ে এসেছে। তোমার কথা সত্য হোক, ধরনীর স্বপ্ন সার্থক হোক, কিন্তু নরু তা হবার নয়। যারা শৈশব পার হয়ে এসেছে তারাই অপরের শৈশব ঠেকিয়ে রেখেছে। নানা বিধানে, নানা শৃঙ্খলে তারা দুনিয়ার শৈশবকে বেঁধে রেখেছে। নইলে যে তাদের বঞ্চনা করা চলে না। এ মানুষের প্রকৃতি, স্বার্থপরতা তার জীবনের ধর্ম। সাপের মুখে বিষ যে দিয়েছে, মানুষের বুকে স্বার্থপরতা সেই দিয়েছে। ভগবানের কথা তুলনা সঞ্জীবদা, আমি তাকে মানি না। সেই অন্ধ শক্তিকে মানুষ একদিন নিজের ইচ্ছায় পরিচালিত করবার স্বপ্ন দেখে। নরুর চোখ দুটি দূর নীল আকাশের নীলিমায় নিবদ্ধ, যেন সে ভবিষ্যতের সেই অনাগত দিনটির দূরত্ব নির্ণয় করিতেছিল। উত্তরে সঞ্জীব কি একটা বলিতে যাইতেছিল, হরেন আসিয়া সব উল্টাইয়া দিল। সে দুইজনের মাঝে পড়িয়া হাত মুখ নাড়িয়া ভঙ্গি করিয়া কহিল, যাক যাক, তর্ক করবার আবশ্যক নেই। প্যারাডাইজ বুলেটিনের লেটেস্ট সংবাদ হচ্ছে কি জানো? বিশ্বাসীর জ্বালায় এবং অবিশ্বাসীর ঠেলায় ভগবান ঠিক করিয়াছেন বিশ্বাসীর কাছে তিনি থাকিবেন এবং অবিশ্বাসীর কাছে তিনি থাকিবেন না। তাহার ভঙ্গি দেখিয়া নরু পর্যন্ত হাসিয়া উঠিল। ভিতর হইতে কে গাহিয়া উঠিল, শিকল দেবীর ওই যে পূজাবেদী চিরকাল কি রইবে খাড়া। হরেন চট করিয়া পাদপূরণ করিয়া গাহিয়া উঠিল, চিরকাল কি খেতে হবে লপসি এবং পুইয়ের খাড়া। হায় রে কপাল! বলিয়া সে হতাশভাবে সঞ্জীবের কপালে একটা করাঘাত বসাইয়া দিল। আবার সেই সর্বনাশা হাসি। বুড়া কয়েদিটা বিস্মিত হইয়া তাহার হাতের কাজ ভুলিয়া গেল। নরু ধীরে ধীরে নিজের চরকায় গিয়া বসিল। বেদের সাপকে ঝাঁপির ভিতরে পুরিয়া রাখে, তার বিষ দাঁত ভাঙে, বিষের থলি গালিয়া ফেলে, কিন্তু বিষের উৎস তাহার নিঃশেষ হয় না। দিন দিন আবার সে বিন্দু বিন্দু করিয়া সঞ্চয় করে। দুনিয়ার প্রচলিত বিধানে
পাষাণের অবরোধে পাপীকে আবদ্ধ করিয়া শিকলের পেছনে শাসক তাহার পাপকে বিনাশ করিতে চায়, কিন্তু তা হয় না। পাপীর পাপ শাসনে পেছনে নিঃশেষ হয় না, ভয়ে সাপের মতো মনের কন্দরে গিয়া লুকায়। শুধু লুকায়ও না, কন্দরের মাঝে আহত সাপের মতোই আক্রোশে গর্জায়। বিষকে অমৃত পরিণত করবার উপায় মানুষের বুঝি আজও জানা নাই। যদি বা জানা থাকে, তবে শক্তির মত্ততায় শাসন প্রয়োগের প্রলোভন সে ত্যাগ করিতে পারে না। তাই দাগী চোর জেল খাটিয়া ঘাগি হইয়া ফেরে। পশ্চিম দিকের প্রাচীরের গায়ে নেবু বাগান। নেবু গাছের নিবিড়তার মধ্যখানে বেশ একটু গোপন স্থান। সেখানটিতে প্রাচীরের গায়ে সাইদ আলী উপুর হইয়া ঝুঁকিয়া গলায় আঙ্গুল দিয়ে বমি করিতেছিল আর এদিক ওদিক চাহিয়া দেখিতেছিল। গলায় আঙ্গুল দিতেছিল, কিন্তু এমনভাবে যেন শব্দ না হয়। মুখ হইতে বাহির হইল সিকি, দোয়ানি, হাফ গিনি কয়টা। গলায় ওর থলি আছে। পাপের বোঝা গলায় বাঁধিয়া মানুষ মরণের বুকে ডুবিবে, তবু ত্যাগ করিতে পারিবে না। একটা সিকি রাখিয়া বাকিগুলা সব আবার সে মুখে পুরিয়া বিচিত্র কৌশলে গলায় থলির মধ্যে রাখিয়া দিল। হাসপাতালের ফটকে একটা কালা পাগড়ি পাহারা দিতেছিল। তাহার কাছে আসিয়া সাইদ আলী কহিল, মাল নিকালো। কালা পাগড়ি 10-20 বছরের আসামি, এখন সে সিপাহী হইয়াছে। মাসের 4 আনা তলব। কালা পাগড়ি পকেট চাপড়াইয়া হাত পাতিল। সাইদ হাসিয়া সিকিটা দেখাইল, দিল না। কহিল, একবার একটা সিকি মেরে দিয়েছে একজন, থো করেই খা পিঠে। বাবা, এক হাতে দাও, এক হাতে নাও। দাঁত মেলিয়া কালা পাগড়ি কহিল, বহুত হুঁশিয়ার হতো সাইদ আলী। সাইদ আলী কহিল, একবারকার রোগী ফেরবারকার ওঝা। দাদা, বের কর 1 বান্ডিল বিড়ি, শিবের জটা 4 পয়সা, একটা দেশলাই। কালা পাগড়ি হিসাব করে, 3 পয়সা বিড়ি, 4 गोजटा हुआ 7, और माचिस 1 पैसा, 8 दूना 16 पैसा, 4 आना। ठीक ठीक से निकल के ले आया। निकालना और 1 गोच्चाउनी সাইদ আলী। সাইদ আলী সরিয়া গিয়া তফাত হইতে কহিল, বাবা, 1 টাকার মাল 2 টাকায় বেচছ আবার? কালা পাগড়ি হাসিয়া পাগড়ি পকেট কোমর হইতে বাহির করিল গাঁজা, বিড়ি, দেশলাই। মুখে বলিল, ই তো जेलखाना के रूल है, दूना दाम। जानती तुम क्या दिया? हमको भी तो देने होगा। জিনিসগুলি লইয়া সাইদ আলী বলিল, হাতকে রুলকে গুঁতোর চোটে রুল তো বানায়া সব, আর হাম কিছু দান ছত্র খোলা নেহি। সাইদ আলী টুপি খুলিয়া মাথার বিড়ি দেশলাই রাখিয়া টুপিটা চাপা দিল ও গাঁজার পুরিয়াটা রাখিল কোমরে পেটির নিচে। সেও মেট, সৎ কয়েদি, সিপাহী হইয়াছে। চামড়ার পেটিও একটা মিলিয়াছে। সেলাম, কাম্মে যাতা বলিয়া সে সরিয়া পড়িতে চাহিল। কালা পাগড়ি বলিল, বেঠো না থোড়া, তুম তো মেট হো। তোমার কি বলো? আসামিদের কাজ না হলে তখন তুমি দেবে ঠান্ডা কারত বলিয়া সে চলিয়া গেল। ও মাথায় নেবু গাছের তলা সাফ করিতেছিল একটা ছেলে, বয়স 15 বছর, মাথায় লম্বা চুল, কালো ঠোঁট, বসা চোখ, দীপ্তি তার ম্লান। শহরের চোয়ারের ছেলে, পকেট কাটায় 4 মাস মেয়াদ হইয়াছে। আগে আরও বারতিনেক সে জেল ফিরিয়া গিয়াছে। কোনো বিষণ্নতা নাই। হেলিয়া দুলিয়া আবদারের ভঙ্গিতে ঘুরে ফেরে আর বলে, বেশ জায়গায় এ মাইরি, দিব্যি পাকা ঘর, তকতকে উঠোন, আর অভাবই বা কিসের? দে মাইরি আমার পিঠ চুলকে, একটা বিড়ি দে না ভাই। দিবি না? আচ্ছা বলিয়া সে ঠোঁট ফোলায়। সাইদ আলী ওর কাছে আসিয়া কহিল, বিড়ি খাবি? ছেলেটা যেন এলাইয়া পড়িয়া হাত বাড়াইয়া দিল। একটু কামও করে দে না মাইরি। সাইদ আলী ওর কাজ করিতে বসিল। ছেলেটা বিড়ি টানিতে টানিতে ওর পিঠে চিমটি কাটিয়া দিল। সাইদ আলী চমকাইয়া উঠিল। উফ! ছেলেটা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। সাইদ আলী কাজ ফেলিয়া ওর দিকে ফিরিয়া কহিল, আচ্ছা আয়, গল্প করি দুটো। তোর কথা বল। তোর বাপ মা? কে জানে তোর বাপ মা? মা বেটি রাস্তায় ফেলে সরেছে না মরেছে সে হারামজাদেই জানে। আর বাবা দেখিনি, তা তার নামধাম। বাবা আসতো যেত, গুলি খেত, মাথা দেখিনি বলিয়া হাসে। পকেট মারার দলে কতদিন আছিস? ছেলেটা শুইয়া শুইয়া দিব্য বলিয়া যায়, সে 7 বছর বয়সে। ওস্তাদজি বলে কি জানিস? বলে, সোনায় তোর হাত বাঁধিয়ে দেব, দেখ দেখি হাতখানা ক্যাসে পাতলা। শালা আঙুল তো নয়, যেন পালক, গায়ে হাত দিলে জানতেই পারবি নে বলিয়া ওর গায়ে হাত দিয়া যেন পরীক্ষা দিতে চাহিল। সাইদ বলিল,
4বার ধরা পড়লি কেন? তুই ধরা পড়লি কেন? ও ধরা পড়ে যায় বুঝলি। জানিস, একবার সেফটি খুরের বেলেট দিয়ে চোরা পাখির শালা এসে চিট দিলাম, 2000 টাকার নোটের বান্ডিল পাকা আমের মতো হাতে এসে পড়ল। জানিস, বুক চিরে তোর জান নিকলে লোব, তুই জানতেও পারবি না। বলিয়া হাসিতে লাগিল। দেখি তোর হাত কেমন পকেট মারতে পারিস। বলিয়া ওর হাতখানা সাইদ আপন মুঠোর মধ্যে পুরিয়া চাপ দেয়। ছেলেটি হাসিয়া কহিল, ছাড়, লাগে তোর, শুধু বিড়ি, এলে তোর বিড়ি। বলিয়া পোড়া বিড়িটা সাইদের গায়ে ছুঁড়িয়া মারিল। সাইদ আলী কহিল, দুধ খাবি? আয়, হাসপাতালের চৌকোয় 4টে বিড়ি দিলেই দুধ মিলবে। ছোঁড়াটা উঠিয়া চলিতে চলিতে সাইদকে ঠেলা দিয়া কহিল, একটা সিটি মারব মাইরি, ভারী মন করছে। না না, জেলখানাতে যা করবি শালা চুপি চুপি, দেখিয়ে কিছু না, চেঁচিয়ে কিছু না, জেলখানা না গুমখানা। জানিস মাইরি, অ্যাসা সিটি মারব, সব শালা চেপাই ছুটে আসবে সত্যি সিটি ভেবে। সাইদ আলী ছেলেটার হাতে আর একটা চাপ দিয়া কহিল, তুই একটা জহরত রে। ছোঁড়া কহিল, গলায় ঝুলিয়ে রাখ তুই। হাসপাতালের চৌকা হইতে ফিরিয়া সাইদ কহিল, তুই বস মাইরি, আমি একটা হাজতি আসামির সঙ্গে দেখা করে আসি, কবুল খাবে শালা। কোন বেরে, তোর দলের? না, কোন দলের কে জানে, তবু শালাকে দেখি যদি সামলাতে পারি। এক্ষুনি সব আদালতে যাবে বুঝি? শুনলি না, 10টা বাজল। যা, বলবি শালাকে জান যাবে কবুল করলে। আমাকে দেখাচ্ছ শালাকে? দেখবি কি, কবুল আসামি থাকে যে ডিগ্রিতে, পাছে কেউ বিগড়ে দেয়। ওদিকে মোটরের হর্ন শোনা যাইতেছিল। ছেলেটা বলল, ওই ভ্যাক ভ্যাক করছে, যা জলদি। সাইদ আলী চলিল রান্নাশালায়। ছোড়াটা ঘাস ছিঁড়িতে ছিঁড়িতে আপন মনে গান ধরিল মৃদুস্বরে। গৌরদাস রান্নাশালের মেট, লম্বা মেয়াদের আসামি, পাকা লোক। সাইদ গিয়া কহিল, ডাক্তারবাবু বলছিল এখানে ঘাস হয়েছে, মাছি হবে। গৌর হাসিয়া কহিল, ভয় নেই, সেপাই গেছে গুদামে। সাইদও হাসিল, বলিল, ডিগ্রিতে গিয়েছিলে? হ্যাঁ, ভাত দিয়ে এলাম, বলে এলাম শালাকে। সেপাই ঢুকেনি পিছু পিছু? ঢুকেছিল, আমি ঘরে ঢুকেই বললাম, উফ কি গন্ধ করে। শালা ঢুকলো না। ওকে বললাম, দেখ, কবুলি কর আর যাই কর, তোকে জেলে দেবেই। কেন মিছিমিছি কবুল করে দল শুদ্ধ ফাঁসাবি? দল বেঁচে থাকলে তোর মা ছেলের একটা হিল্লে হবে, বেরিয়ে একটা আশ্রয় পাবি। কি বললে? চুপ করে রইল। তখন শাসিয়ে দিলাম, শালা কবুল করলেও তোমার জেল, খালাস হবে না, তখন এখানে আসতেই হবে, এসে পড়বে আমাদের হাতে, বুঝবে তখন। খাড়া হাত কুড়ি পরিয়ে রেখে দেবো 2 মাস। তখন ব্যাটা বলল, না না, আমি কবুল করব না। দাদা 2টি লোক লাগিয়ে দে ওখানে, ঘাস দেখে সাহেব চটে যাবে। বলো না সিপাহীজি, পরিষ্কার করে দিতে। সিপাহী আসিয়া পড়িয়াছিল। গৌরদাসের কথা শুনিয়া কহিল, দাও, 2টো আসামি হিয়া দিয়ে দাও। ওদিকে মোটরের হর্ন বাজে ঘন ঘন। 10 নম্বরের ছেলে কয়টিও চলিয়াছে, ওদেরও আজ বিচার হইবে। চারদিক ঢাকা জেলের মোটর বাস। চালকের পাশে সশস্ত্র প্রহরী, দ্বারে প্রহরী, ভিতরে প্রহরী, উদ্যতাস্ত্র। বাসে বসিয়াই সঞ্জীব আপন মনে গান ধরিয়াছে। বেলা 3টায় সকল কয়েদি আপন কাজের হিসাব লইয়া দাঁড়াইল। কেষ্টদাস চুরির আসামি, 2 বছর মেয়াদ হইয়াছে, 22-23 বয়স, মুখখানি বেশ ডগডগে, কিন্তু বুকের পাঁজরা এক একখানি করিয়া গনা যায়। বেচারি বলে, কি করব, রোজ জ্বর হয়। কোর উপদেশ দেয়, হাসপাতালে যা। তা কি যায়নি? ওরা বিশ্বাস করে না। যা, তুই ফের যা। কেষ্ট হয়তো ফের হাসপাতালে যায়। ডাক্তারবাবু, হুজুর হাতটা দেখুন। ডাক্তার শাসাইয়া বলেন, হাসপাতালে যাবার মতলব? কেষ্টদাস করুণ স্বরে উত্তর দেয়, আগে না দেখুন, গা গরম। রোদ্দুরে গা গরম করেছে। ললিত, এরা 1 দাগ দাও তো। ললিত কম্পাউন্ডার, সে ওর মুখে 1 দাগ কুইনিন মিক্সচার ঢালিয়া দেয়। ডাক্তার ব্যবস্থা করেন। কাল সাবু পাবি, আজ ভাত খাস গিয়ে, হিসেব আমি কাটতে নারি ফের। বিকৃত মুখে কেষ্টদাস ফিরিতে ফিরিতে বলে, দড়ি 1 গাছা ফাইতো গলায় দি। আবার নিজের বুকে হাত বুলাইতে বুলাইতে বলে, মরব তো শিগগিরই, বুক হয়েছে দেখ না যেন ফুটো হাপড়। তখন কি করবি শালারা? কাকে খাটাবি, কাকে চোখ রাঙাবি? মেথরে ফেলবে? তাই ফেলে যেন, আমার বইই যাবে। কেষ্টদাসের আজ কাজ পুরা হয় নাই।
সে গম পিষিয়া শেষ করিতে পারে নাই। জমাদার কৈফিয়ত চাহিল, রোজ তেরা হি হাল। কেষ্ট সভয়ে জবাব দিতে গেল, আগে জ্বরে হুজুর। জমাদার একটা পেটি কষিয়া বলিল, জ্বর ভাগ জায়গা, দোসরা রোজ হাম ছড়বে না, আপিস মিলিয়ে যাবে। কেষ্টদাস মুখ ফিরাইয়া কাঁদিতে কাঁদিতে সরিয়া আসিল। পেশি ফুলাইয়া সাইদ আলী দাঁত কসকস করিতে আরম্ভ করিল, আমাকে মারুক তো, কি বলবো, এটা জেলখানা নইলে একটা ছাতু করে দিতাম। একটু থামি আবার বিরক্তি ভরে কহে, আগে এই শালালোক যে ভয়ে পেছোয়, নেই তো। এ পাশ হইতে ছেলেটা বলিল, আরে তুই তো ভাগছিস, তু সাকবি। আলবাত আমাকে মারুক না দেখি, পরের জন্যে হাঙ্গামা কে করে। গৌর বলিল, রাক্ষস ব্যাটার একটা রোগা লোককে। চুপ কর ভাই, শুনলে আবার আমার বিপদ। যা বলেছিস সেই ঢের, আমার বেশি লাগেও নাই। বলিয়া কেষ্ট হাসিতে চেষ্টা করে, বলে, দিন একদিন আসবে রে, বেরোবো তো একদিন। ওই একটা দিনের আশাই এদের দুর্বহ জীবনকে সম্মুখের পথে টানিয়া লইয়া চলে। যখনই সুযোগ ও সময় মেলে ফটকটার ঘুলঘুলি দিয়া দৃষ্টি প্রসারিত করিয়া বুঝি দেখে সেদিন আর কত দূর। কেষ্ট কহে, ফাঁক দিয়ে বাইরেটা দেখলে তবু মনে হয় একদিন বেরোবে। গৌর বলে, দৌড়, আমি ওসব ভাবি না, যখন মনে হবে ওদের তখন ছাড়বে। সাইদ বসিয়া তখন মার্কার হিসাব করে। গৌরও বসিয়া যায়। বছরে 3 মাস, 7 বছরে 3 7 21 মাস, খাটা হলো 1 বছর 8 মাস। মাটিতে খোলা দিয়া যোগ করে, 21 8 29, 2 বছর 5 মাস, আর 1 বছর হলো গিয়ে 3 বছর 5 মাস। দূর, ঢের বাকি। কেষ্ট বলে, আমার আর 1 বছর 2 মাস 9 দিন। সাইদ আপন হিসাবের অঙ্ক হাত দিয়া মুছিয়া একাকার করিয়া দেয়। ওর সেদিন হিসাব ধরা পড়ে না বুঝি। বড় ফটক খুলিয়া নতুন আসামি আসিল কজন। সাইদ জিজ্ঞাসা করিল, কোন ক্লাস ভাই? দাঁত উঁচু কালো জোয়ানটা উত্তর দিল, চওড়া আছে দাদা, বি। আর কজন নতুন লোক, তাহারা এদের মুখপানে চাহিয়া রহিল। গৌর হাসিয়া বলিল, এরা বুঝি নতুন লোক? সাইদ তাচ্ছিল্য ভরে জিজ্ঞাসা করিল, কি ধান চুরি নাকি? এতক্ষণ একটা ছোকরা ওপাশ হইতে দম্ভ ভরে উত্তর করিল, ডাকাতি। গৌর হাসিয়া কহিল, বহুত আচ্ছা, মারদ হ্যায়। সহসা সাইদ বলিয়া উঠিল, আরে আরে, ও কে রে? ফের ব্যাটা গুলি করে এসেছে, ফুরুমিয়া এসেছে যে ফের। ফুরুমিয়ার মাথায় ফুলদার টুপি, পরনে লুঙ্গি, গায়ে একটা কোট, কটা চুল, কটা চোখ, রংটাও কটা ছিল, এখন তামাটে। মুখে ওর এক মুখ হাসি। ফটকের মুখ হইতেই ভুরু ঘন ঘন নাড়িতেছিল, ঘাড় দুলিতেছিল, ইশারায় ও সবার সাথে আলাপন সারিয়া লইয়াছে। গুদামের জমাদারও ফুরুকে দেখিয়া হাসিয়া কহিল, কেয়া ফের ঘুমকে আয়া? এক মুখ হাসির সাথে সেলাম জানাইয়া ফুরু উত্তর করিল, জি হুজুর। আরে अभी तो 15 रोज नहीं है, तुम निकला ही से? হ্যাঁ হুজুর, রইতে নাড়লাম। কেয়া কেয়া এই দফে? করবো আর কি, পয়সা ছিল না। একজনদের বাসন ছিল ঘাটে, একটা বাটি তুলে নিয়েছিলাম। বলিয়া বেশ কৌতুক ভরে হাসিতে লাগিল। ওদিকে নতুন আসামিদের খবরদারকারী সিপাহী হাকিল, এ সারা বদমাস, আও আও। আসি হুজুর, দেখা তো হবেই, রইলামই তো। ফুরুমিয়া ইশারায় ভুরু নাচাইয়া সবার সঙ্গে আবার কথা সারিয়া লইল। যাইতে যাইতে গুনগুন করিয়া গান ধরিল, শরীরে আমার মনের কথা বলে আসা হল না। বিরহ কাতর আখি, ম্লানমুখী কোনো সখীর স্মৃতি ওর বুকে জাগে কি? দাঁত উঁচু জোয়ানটি হাসিয়া ফুরুর হাতে একটা চিমটি কাটিয়া দিল। ফুরু গান ছাড়িয়া দিল। উহ! দাঁত উঁচু লোকটি হাসিয়া জিজ্ঞাসা করিল, বউয়ের জন্যে মন কেমন করছে? ফুরু এবার সশব্দে হাসিয়া উঠিল। সিপাহী ধমক দিল, আই উল্লু। ফুরু সেলাম জানাইয়া বলিল, সেলাম হুজুর, এ ব্যাটার বাড়ির জন্যে মন কেমন করছে। ভাই হেসে ফেলেছি। জোয়ানটি চুপি চুপি কহিল, তোর না আমার? ফুরু বুড়া আঙ্গুল নাড়িয়া জবাব দিল, খটখট লবডঙ্কা। বউই নাই তা মন কিসের রে শালা? দোসরা দফে যখন 2 বছর মেয়াদ খাটি তখনই সে পদ দেখেছে, নেকা করেছে। ওটা গানের গান। শোন শোন, শেষটা শোন। আমি তোমায় ভুলব না কো, তুমি যেন ভুলো না।
ডাকাতির নতুন আসামিটি আপন মনেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। বিচারাধীন আসামি কয়টিও ফেলে। কেমন যেন বিষণ্ণ ভাব। শুধু সেই ছেলেটি, নরু ছাড়া সকলে নীরবে রাঙা সুরকি বিছানো পথ বহিয়া চলিয়াছে। সকলের অঙ্গে কয়েদির পোশাক। মধ্যপথে একজন সিপাহী নরুকে বলিল, আপ চলিয়ে ডিগ্রি মে। ওদের বিচার হইয়া গেছে। বিচারে নরুর 3 বছর মেয়াদ হইয়াছে। আবার জেল গেটে আসিয়া জেল পোশাক পরিবার সময় এক ঝগড়া বাঁধাইয়াছিল, তাহার জন্য ওকে পৃথক রাখার হুকুম হইয়াছে। আসি দাদা বলিয়া নরু এদের কাছে বিদায় লইয়া চলিল ডিগ্রিতে। এরা চলিল সব 10 নম্বরে। এদিকে কেষ্টদাসের প্রহার লইয়া ওদের মধ্যে আলোচনার এখনো শেষ হয় নাই। সবাই একটু প্রখর হইয়া নিজেদের মধ্যে তখনও জটলা পাকাইতেছে। ওদিকে ঘণ্টা পড়িল, সেই সঙ্গে ওদের ঐক্য ভাঙিয়া গেল। অভ্যাস বশে সংকেতের আদেশে সবাই উঠিয়া পড়িল। প্রতি মানব মনে যে বিদ্রোহী বাস করে, সে বুঝি জাগিবার অবকাশ পায় না। একখানা শিকলে যেন সব গাঁথা, আর সে শিকলখানা অতি দ্রুত আবর্তনে আবর্তিত হইতেছে। এতটুকুখানি পাশে সরিয়া যাইবার অবকাশ নাই। সারিবন্দি উঠা, সারিবন্দি বসা, সারিবন্দি চলা, সারিবন্দি খাওয়া, প্রত্যেক কর্মটি যন্ত্রের মতো ঘণ্টার সংকেতে নিয়ন্ত্রিত। চিন্তা করিবার, বুক বাঁধিবার মুহূর্ত অবকাশ নাই। জীবনটা যেন যন্ত্র হইয়া উঠিয়াছে। সব আসিয়া জোড়া জোড়া সারিবন্দি বসিয়া গেল। সম্মুখে থালা আর বাটি। গোলদাস পরিবেশন করে। রাঙা রাঙা ভাত 1 বাটি, মসুরির ডাল 1 ডাবুয়া, তরকারি 1 ছটাক, আর খানিকটা নুন। তাও এতটুকু পড়িয়া থাকে না, সকলে গোগ্রাসে গিলিয়া চলে। সাইদ আলী চৌকা হইতে চুরি করা রুটি বাহির করিয়া ছেলেটাকে দিয়া কহিল, শিগগির খেয়ে নে। আরও দিল 1 টুকরো পেঁয়াজ, আধখানা লঙ্কা। সম্মুখে বসিয়া কেষ্টদাস কাঙালির মতো ছেলেটার আহার্যের পানে তাকাইয়াছিল। এবার অসংকোচে বলিয়া ফেলিল, খানিকটা লঙ্কা দে না ভাই, জ্বর মুখে কিছু ভাল লাগছে না। সাইদ আলী অম্লান বদনে খাইয়া চলিল। ওর কানে যেন কোনো কথাই যায় নাই। কেষ্ট আবার ডাকিল, সাইদ মিয়া। সাইদ স্বচ্ছন্দে ওর চোখে চোখ রাখিয়া রুটি চিবাইতে চিবাইতে বেশ বুঝাইয়া বলিল, জানিস এটা জেলখানা। ছেলেটা খানিকটা পেঁয়াজ, লঙ্কা আর আধখানা রুটি কেষ্টকে দিয়া সাইদ আলীকে বলিল, আহা জ্বর হয়েছে, ভাত খেলে আরও বাড়বে। সাইদ আলী জবাব দিল না, আপন মনে খাইয়াই চলিল। কেষ্ট সভয়ে রুটি আর পেঁয়াজ ছেলেটাকে ফেরত দিতে গেল। না না, রুটি আমি খাবো না, এই পেঁয়াজই আমার ঢের। ছেলেটা বলিল, আমার মাথার দিব্যি, তুই খা। সাইদ আলীর চোখের দৃষ্টিটা হইয়া উঠিল যেন সাপের দৃষ্টি, নিমেষহীন, ভাবলেশীন। কেষ্টদাস যেন ভয়ে মরিয়া গেল। খাওয়া হইয়া গেল। আবার ঘণ্টা পড়িল। সিপাহী হাঁকিল, সরকার। ওরা আবার সেলাম বাজাইল। আবার ঘণ্টা। ওরা থালা বাটি তোলায় লাগিয়া গেল। আবার ঘণ্টা। এবার ওরা সেই লাইনবন্দি চলে চৌবাচ্চায়, থালাবাটি পরিষ্কারে। সেখানেও তাই, ঘণ্টার সংকেতে বসে, ঘণ্টার সংকেতে জল তুলিয়া ধোয়ে, আবার ঘণ্টার সংকেতে উঠিয়া আসিয়া একে একে ঘরের সম্মুখে সেই ফাইলবন্দি বসিয়া যায়। মেট গনিয়া যায়, 1, 2, 3, 4। শেষে হাঁকে, 24 জোড়া, 48 আসামি। এরপর জমাদার নাম ডাকে। ওরা হাজির হাঁকে। শেষ হইলে মেট আবার হাঁকে, সরকার। ওরা সেলাম বাজায়। তারপর সারিবন্দি পিপিলিকার মতো ঘরে ঢুকিয়া যায়। সিপাহী দরজা বন্ধ করে, জমাদার চাবি বন্ধ করে, চিফ হেড ওয়ার্ডার আসিয়া তালাগুলাকে সবলে টানিয়া দেখিয়া যায়। তখনও বাহিরে ঘোরে প্রহরী। ঘরের মধ্যে প্রবেশ করিয়াই ওদের মূর্তি পাল্টাইয়া যায়। তুবড়িতে যেন আগুন ধরাইয়া দেওয়া হইয়াছে। ওদের ভিতরের গুপ্ত ফানুষটি যেন রং বেরঙের ফুলঝুরির ছররা ছুটাইয়া বাহির হইতে থাকে। প্রথমেই 1 দফা নৃত্য শুরু হইয়া যায়, খ্যামটা, ঝুমুর, সাঁওতালি, আবার নাম না দেওয়া কত নাচ। সবাই নাচে, দর্শক কেহ নাই। রোগা কেষ্টলাল সেও মাথায় হাত দিয়া কোমর ঘুরাইয়া নাচিয়া বেড়ায়। নাচ থামিলে সব আপন আপন বিছানা পাতিতে বসে। কম্বল ঝাড়ার একটা সাড়া পড়িয়া যায়। 48খানা কম্বল একসঙ্গে বেতালা শব্দ করে। প্রতিধ্বনিতে ঘর ভরিয়া যায়। ঘরের মধ্যে 4টা বড় বড় জানালা। একটা জানালার ধার সাইদের, একটা গৌরের, একটা তহিদের, একটা জোবেদের। তহিদ ডাকাতির আসামি, জোবেদও তাই। সাইদ আলীর পাশেই সেই ছেলেটা থাকে। সে বিছানায় বসিয়া বলিল, বিড়ি দে। সাইদ চুপ করিয়া রহিল, কথা বলিল না। রাগ করেছিস বাইরি?
সাইদ তথাপি চুপ। ছেলেটা হাসিতে লাগিল। সহসা সাইদ বলিয়া উঠিল, দেব শালা রোগা পটকার জানেক দিন মেরে। তোর কাছ থেকে ফের যদি কিছু নেবে। আমি যে দিলাম। ও নেবে কেন? আমাকে চাইলেই তো দিতাম। তুই দিলি কই? না, দিলে না। শালা পটল তুলবে এই রোগের উপর খেয়ে। ছেলেটা অনর্গল হাসিতে লাগিল। সাইদ আবার বলিল, দেখিস, আমি বললাম 32টা দাঁত আমার, আমার কথা ফুলবেই। ও শালা এখানেই থাকবে। আচ্ছা আচ্ছা, আমি আর ওকে দেব না। তুই দিবি তো? জরুর। ও বেচারা রোগা, আমি কি পাথর যে চাইলে দেব না? নে বিড়ি নে। আয় কেষ্টা, শোন। কেষ্ট সভয়ে আগাইয়া আসিল। ওকেও একটা বিড়ি দিয়ে সাইদ আলী বলিল, বিড়ি খা, বস, একটান মালও পাবি। ও কি বাহির করিয়া টিপিয়া বিড়ির মধ্যে পুড়িল। ওপাশে ঠিক তাই করে গৌরদাস। বিড়িটা খাইয়া গৌর কেমন যেন ভাম হইয়া বসিল। সহসা সমাগত সন্ধ্যার ম্লান অন্ধকার ভেদিয়া ওর চোখের সামনে ভাসিয়া উঠিল ঘর বাড়ি, একটি নারীর স্মিত হাসি। মনে পড়িল ছোট একটি ছেলের দুরন্তপনা। মনে পড়িল পাশের বুড়া সাঁওতালটাকে ডাকিয়া বলিল, মাঝি। মাঝির নয়নে তখন ঘুম ঘোর চাপিয়াছে। সে শুধু উত্তর করিল, হুম। ওই এতটুকু ক্ষুদ্র সংক্ষিপ্ত উত্তর পাইয়াই গৌর বলিয়া চলিল, আমার ছেলের কথা বলছিলাম মাঝি। এমন ছেলে আর হয় না, বুঝলি মাঝি। পথের পথিকে ডেকে কোলে করে, ফর্সা নয়, তবু দেখলেই ভালোবাসতে ইচ্ছে হয়। ছেলেটারও কি একেবারে কান্না নেই, যে হাত পাতবে তারই কোলে যাবে। তুই যখন বাড়ি যাবি তখন একবার আমার বাড়ি হয়ে যাস। ওখানে খাবি, দেখবি আমার ছেলে কেমন, পরিবার কেমন লোক দেখবি। হাসি মুখে লেগেই আছে। এইখানে সে একবার নীরব হইয়া গেল। আবার একটা দীর্ঘশ্বাস ফেলিয়া বলিয়া চলিল, তারা কি আর আছে রে? হয়তো শুকিয়ে আধখানা হয়ে গেছে। তাও তুই যদি আমার খবর নিয়ে যাস, কত যত্নার্থী করবে দেখবি তোকে। মাঝি কোনো উত্তর করিল না। গৌর নীরবে জানলার বাহিরের পানে শূন্য মনে চাহিয়া রহিল। অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়া একটা ক্ষীণ দীর্ঘ আলোকের ধারা দিবসের বুকে ছায়ার মতো লাগিয়াছে। কালো আকাশে অগণ্য তারা ঝিকমিক করিতেছে। প্রাচীরের ওপারে বাগানের বড় বড় গাছগুলা নিবিড়তর পুঞ্জীভূত অন্ধকারের মতো মনে হয়। গড়াদের ওপাশেও সবই অন্ধকার। প্রাঙ্গণ নিস্তব্ধ, যেন এই জেলখানা ছাড়া আর বিশ্বের কিছু নাই। এই গারদখানা বিশ্ব হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছে। দুইয়ের মধ্যে এক বিরাট তমসা প্রবাহের ব্যবধান। মাঝে মাঝে আলোকের একটা রেশ জাগাইয়া এক জোড়া বুটের শব্দ একটার পর একটা শোনা যায়। শান্তি পাহারা দেয়। এক পাশ হইতে আরেক পাশ পর্যন্ত বাতি হাতে অবিশ্রাম চলিয়াছে, একটা নির্দিষ্ট সময় অন্তরে, নির্দিষ্ট তালে। খট 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 খট। শান্তি কাছে আসিতেই গৌরের চমক ভাঙিল। সে কহিল, মাঝি ঘুমলি? মাঝি উত্তর দিল, তার ঘুমে জাগরণে গৌরের কিছু আসে যায় না। সে বলিয়াই চলিল, দেখবি আমার ঘরদোর, আর এক জোড়া বলদ আছে যা আমার, ইয়া হাতির মতো, একটা সাদা একটা কালো, গলায় আবার লাল রঙের বনাতের উপর ঘুংরে ঘণ্টার গাঁথা মালা। গাড়ি যখন চলে তখন ऐसा তালে তালে বাজে যেন বাই নাচছে। ধর না গান তার সঙ্গে। আমার পরিবার তার সেবা করে নিজের হাতে। ভাতটি, মারটি, তরকারির খোসাটি দিচ্ছেই ডাবাতে, দিচ্ছেই। গরু দুটো কি তার বশ। আমাকে মাথা নাড়ে। কালো রঙের কিছু দেখলে তো চার পায়ে লাফায়, কিন্তু যেই লাল পেড়ে শাড়ির আঁচলটুকু দোরের গোড়ায় দেখতে পেয়েছে, অমনি মুখ তুলে দাঁড়াল। কিছু নাই তো সে শুধু হাতি বাড়িয়ে দেয়, তাই চেটেই ওদের সুখ। গৌড়ের কথা আর চলিল না। ঘরে তখন কবিগান আরম্ভ হইয়া গেছে। বিড়িটা টানিয়া কেষ্ট একটু চাঙ্গা হইয়া উঠিয়াছে। বলিল, আমি আজ কবি গাইব সাইদ মিয়া, তুই পারবি? দেখ, জ্বরে কাবু হয়ে থাকি তাই, আমি খুব গাইতে পারি। সাইদ বলিল, বহুত আচ্ছা। ছোকরাটা উঠিয়া মজলিস বানাইতে লাগিয়া গেল। কেষ্ট বসিয়া বসিয়া গান ভাজিতে লাগিল। ওপাশ হইতে উঠিল চৈতন্য। সে বলিল, আমি গাইব। গনসা বলিল, কেষ্টা জানে কি, আমি গাইব। সাইদ বলিল, খবরদার, আজ কেষ্টা গাইবে, ও একটা হিরে, লাগ তোরা একে একে। কবিগান আরম্ভ হইল। মাঝখানে গান, চারিদিকে সব ঘিরিয়া বসিয়াছে।
বিচারক হইল সাইদ, গৌর, তহিদ আর জুবেদ। কেষ্ট কোমরে হাত দিয়া নাচের সঙ্গে সঙ্গে চাপা গলায় গান ধরিল। জেলের মধ্যে কবিগান হয়ই 12 মাস, গনসাশালার বদলে আজ গাবেন কেষ্টদাস। আপনারা দেবেন গো সাবাস। ছোকরা চেঁচাই উঠিল, সাবাস সাবাস সাবাস। সাইদ বলিল, বহুত আচ্ছা। গৌরের উদাস ভাব কাটিয়া গেল। সে কহিল, বেটা মানিক রে আমার। ঘনসা রাগিয়া গেল। শ্রোতারা হাসিতে লাগিল, চুপি চুপি সন্ত্রস্ত ভাবে। শান্ত্রী পার হইয়া গেল। মেট বলিল, ঠিক আয়। নাল মারা জুতার শব্দ ক্রমশ ক্ষীণ হইয়া আসিল। কেষ্ট আবার গান ধরিল, আজকে আমি রাবণ রাজা, চৈতন্য আজ মন্দোদরি। গোঁফ দুটো ভাই দাও কামিয়ে, তবেই প্রেমের ছন্দ ধরি। হাসির হররা বহিয়া গেল। সহসা সাইদ হাঁকিল, চোপ চোপ। আবার নিম্নকণ্ঠে কহিল, গান চালাও, ও নিয়ম রক্ষে। গান চলিল। কেষ্ট প্রশ্ন করিয়া যায়। চৈতন্য উঠিয়া গান ধরিয়া রসিকতার পাল্টা জবাব দেয়, গোঁফ কামিয়ে মন্দোদরি, ধরবে মুড়ো ঝাঁটা, পরের নারী হরণ করার দেখবে মজাটা। সবাই হাসিতে লাগিল। গনসা খুব বেশি। কেষ্টর প্রশ্নের জবাবটা কিন্তু ও ভালো করিয়া দিতে পারিল না। গোলমালে সারিয়া দিল। কেষ্ট পাল্টা গাহিল, কবি করতে আলি চৈতনা, তবু কি তোর জ্ঞান হইল না? আপনকারা বিচার করো, জবাব কেন কইল না? তারপর আবার ধরিল, তোকে যেতে বললাম দুবরাজপুর, তুই চলে গেলি গুঁসকরা। ওগো, তোরা বলে কয়ে মন্দোদরির হুঁশ করা। দুবরাজপুর পশ্চিমে, গুঁসকরা দক্ষিণে। কাজে এবার হাসিটা বিপুল বেগে পড়িয়া গেল। ওদিকে ফটকে বাজিল 9টা ঘণ্টা। সমস্ত ঘরখানা আপনি নীরব হইয়া গেল। কবিগান ভাঙিয়া গেল। সব আপন আপন বিছানায় গিয়া শুইল। কেষ্ট আপন বিছানায় গিয়া হাঁপায় আর ছটফট করে। আবার জ্বর যন্ত্রণা সব আসিয়া বুক চাপিয়া ধরে। জয়ের আনন্দ আর থাকে না। চৈতন্য আর গনসা পাশাপাশি শুইয়া সকলের নিন্দা করে। বাহিরে গুমটি হইতে হাঁকে, 1 নম্বর। 1 নম্বর মেট সাইদ গানের সুরে গণনা শুরু করিয়া দেয়। 1 নম্বরের গণনা শেষ হইলে গুমটির জমাদার হাঁকে, 2 নম্বর। পরের পর গানের সুরে গণনা চলে। গৌর আসিয়া শুইয়া পড়িল। তার সে ঘোর তখন অনেকটা কাটিয়া গিয়াছে। মাঝি কহিল, দাস, আমি তোর বাড়ি। ওর বুঝি এখন আর ঘুম আসিতেছিল না। গৌর বিরক্তভাবে উত্তর করিল, ভাগ, রাত দুপুরে বেরোর। শান্ত্রী হাঁকিল, 1 নম্বর। সাইদ হাঁকিয়া গেল, 1, 2, 3, 4। আর সব নিস্তব্ধ, যেন মরণ ঘুমে অচেতন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা পাষাণপুরী। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।